আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং এখন থেকে আপনার চাকরি, বিসিএস, অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে বা দরকার হয় তার পূর্ণাঙ্গ কোর্সটি এখানে পাবেন। আজকে তার পার্ট 1 নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, অ্যাবহরেন্স অফ এর অর্থ কোনো কিছুর প্রতি ঘৃণা। এক্সাম্পল, আই হ্যাভ অ্যাবহরেন্স অফ ওয়ার। আই হ্যাভ অ্যাবহরেন্স অফ ওয়ার। আমি যুদ্ধ ঘৃণা করি। নাম্বার 2, অ্যাবহরেন্ট টু এর অর্থ কারো নিকট ঘৃণ্য। Corruption is abhorrent to the honest. দুর্নীতি সৎ লোকের নিকট ঘৃণ্য। আপনাকেও ট্রাই করতে হবে, জোরে জোরে মুখে মুখে বলতে হবে, তাহলে আপনার একই সাথে ইংরেজি ভাষাটা অনেক শুদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দর কথা বলতে পারবেন। নাম্বার 3, অ্যাবাইড উইথ এটা হচ্ছে কোনো ব্যক্তির সাথে, আ পারসন, কারো সাথে থাকা। এর অর্থ কারো সাথে থাকা, অ্যাবাইড উইথ। এক্সাম্পলগুলো হচ্ছে আই অ্যাবাইড উইথ মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতার সাথে থাকি। আরও একটি এক্সাম্পল হচ্ছে হি অ্যাবাইডস উইথ মি। সে আমার সাথে থাকে। তাহলে অ্যাবাইড উইথ মানে কারো সাথে থাকা। নাম্বার 4, অ্যাবাইড বাই কোনো আইন মেনে চলা, আর রুল, আইন মেনে চলা, সিদ্ধান্ত মেনে চলা, এটি বোঝায়। এক্সাম্পলগুলো হচ্ছে উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস। আমাদের নিয়ম মেনে চলা উচিত। উই শুড অ্যাবাইড বাই দ্য rules. Another example, we have to abide by the law of the land. আমাদেরকে দেশের আইন মেনে চলতে হবে। নাম্বার 5, alert to অথবা aware of দুটোর অর্থ হচ্ছে সতর্ক, সচেতন, এটা বোঝায়। এক্সাম্পল হচ্ছে ইউ হ্যাভ টু বি মোর অ্যালার্ট টু দিস। তাহলে অ্যালার্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? টু। ইউ হ্যাভ টু বি মোর অ্যালার্ট টু দিস। এই বিষয়ে তোমাদেরকে অথবা তোমাকে আরও সতর্ক হতে হবে। Another example, I was not aware of that. আমি সে বিষয়ে সতর্ক ছিলাম না। নাম্বার 6, অ্যাবাউন্ড ইন। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে আধার বা স্থান, প্রচুর পরিমাণে থাকা। ফিশ অ্যাবাউন্ড ইন দ্য রিভার। নদীতে প্রচুর মাছ থাকে। নাম্বার 7, অ্যাবাউন্ড উইথ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে পরিপূর্ণ থাকা। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। পদ্মায় প্রচুর ইলিশ মাছ আছে। তাহলে এখানে অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, এটা হচ্ছে কোনো আধার বা স্থানকে বোঝায়। ফিশ অ্যাবাউন্ড ইন দ্য রিভার, নদীতে প্রচুর মাছ থাকে। অ্যাবাউন্ড ইন মানে স্থানটাকে বোঝায়, নদীকে বোঝাচ্ছে। আর অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে পরিপূর্ণ থাকা। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। পদ্মা ইলিশ মাছে পরিপূর্ণ, তাহলে পরিপূর্ণ থাকা, এটা হচ্ছে পরিপূর্ণ থাকা বোঝাচ্ছে। নাম্বার 8,
অ্যাবসেন্ট ফ্রম এই প্রেপোজিশনটির অর্থ হচ্ছে অনুপস্থিত বা গড় হাজির। এক্সাম্পল হচ্ছে আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অথবা আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, or you can say I was absent from the class, আমি মিটিংয়ে অথবা ক্লাসে অনুপস্থিত ছিলাম। নাম্বার 9, অ্যাবসলভ ফ্রম এই ফ্রেজটির অর্থ, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে দোষ প্রতিশ্রুতি থেকে মুক্ত করা, দোষ অথবা প্রতিশ্রুতি থেকে মুক্ত করা। অ্যাবসলভ ফ্রম, এক্সাম্পল I will absolve you from blame, I will absolve you from blame, আমি তোমাকে দোষ থেকে মুক্ত করব। I will absolve you from blame, আমি তোমাকে দোষ থেকে মুক্ত করব। নাম্বার 10, acceptable to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে গ্রহণযোগ্য। যতগুলো পড়লাম সবগুলোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাকসেপ্টেবল টু অর্থ গ্রহণযোগ্য। এক্সাম্পল হচ্ছে ইয়োর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি, ইয়োর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। অ্যাক্সেস টু এর অর্থ প্রবেশাধিকার। এক্সাম্পল there is no free access to the theater for us, there is no free access to the theater for us, নাট্যশালায় আমাদের জন্য অবাধে প্রবেশের কোনো অধিকার নেই, নাট্যশালায় আমাদের জন্য অবাধে প্রবেশের কোনো অধিকার নেই। নাম্বার 2, accessible to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অভিগম্য, সহজে কথা বলা যায় এমন। অভিগম্য মানে যে যার সাথে সহজে কথা বলা যায়। এক্সাম্পল হচ্ছে হি ইজ অ্যাক্সেসিবল টু অল, হি ইজ অ্যাক্সেসিবল টু অল, সকলে তার সাথে কথা বলতে পারে, সকলে তার সাথে কথা বলতে পারে। নাম্বার 3, accommodate with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সাহায্য করা বা সংস্থান করা। এক্সাম্পল হচ্ছে হি accommodated me with a loan, হি accommodated me with a loan, সে আমাকে একটি ঋণ দিয়ে সাহায্য করলো, সে আমাকে ঋণ দিয়ে সাহায্য করলো। হি accommodated me with a loan, accommodate with। নাম্বার 4, accommodate to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। এক্সাম্পল হচ্ছে I couldn't accommodate myself to the new city, I couldn't accommodate myself to the new city, আমি নতুন শহরে নিজেকে মানিয়ে নিতে বা খাপ খাওয়াতে পারিনি। আরও একটি এক্সাম্পল দেওয়া যায়, দ্য গার্ল couldn't accommodate herself to the new country, মেয়েটি নতুন দেশে নিজেকে মানিয়ে নিতে পারেনি। দ্য গার্ল couldn't accommodate herself to the new country. Number 5, account with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হিসাবপত্র। এক্সাম্পল I have a saving account with Islamic bank, I have a saving account with Islamic bank, ইসলামী ব্যাংকে আমার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে, ইসলামী ব্যাংকে আমার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। তাহলে অ্যাকাউন্ট উইথ এর অর্থ হিসাবপত্র। নাম্বার 6, অ্যাকাউন্ট টু কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করা, আর অ্যাকাউন্ট ফর এটি হচ্ছে কোনো বস্তুর জন্য জবাবদিহি করা। অ্যাকাউন্ট টু কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করা, অ্যাকাউন্ট ফর কোনো বস্তুর জন্য জবাবদিহি করা। এক্সাম্পল
You have to account to me. You have to account to me. তোমাকে আমার নিকট জবাবদিহি করতে হবে. You have to account to me. তোমাকে আমার নিকট জবাবদিহি করতে হবে. এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে account to. এবার দেখুন আরো একটি উদাহরণ. Who will account for the loss? Who will account for the loss? এই ক্ষতির জন্য কে জবাবদিহি করবে বা জবাবদিহি করবে কে? জবাবদিহি কে করবে? তাহলে এটা হচ্ছে বস্তু, তাই কি হবে? Who will account for the loss? Number 7. Accord to. Accord to. এই প্রিপজিশনটির অর্থ হলো প্রদান করা. প্রদান করা. Example, the special powers accorded to the Home Minister. The special powers accorded to the Home Minister. স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল. স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল. The special powers accorded to the Home Minister. Number 8. Accord with. Accord with. এই প্রিপজিশনের অর্থ হচ্ছে মিল থাকা. মিল থাকা. Example, the behavior of our politicians does not accord with their stated principles. The behavior of our politicians does not accord with their stated principles. আমাদের রাজনীতিবিদদের আচরণের সাথে তাদের কথিত নীতির মিল থাকে না. আমাদের রাজনীতিবিদদের আচরণের সাথে তাদের কথিত নীতির মিল থাকে না. Number 9. Accused of. Accused of এই প্রিপজিশনটির অর্থ হলো অভিযুক্ত. অভিযুক্ত. Example, he was accused of theft. He was accused of theft. তাকে চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছিল. Another example, the man was accused of murder. The man was accused of murder. মানুষটিকে খুনের দায়ে অভিযুক্ত করা হলো. The man was accused of murder. তাহলে accused এর সাথে কি প্রিপজিশন বসবে? Accused of. Very important. এটা অনেক পড়ে পরীক্ষায়. Number 10. Accustomed to. Accustomed to অথবা be used to. Be used to মানে অ্যামিজার এখানে বসবে. এই প্রিপজিশনটির অর্থ হচ্ছে অভ্যস্ত বোঝায়. অভ্যস্ত. এক্সাম্পলগুলো হচ্ছে we are accustomed to hot weather. We are accustomed to hot weather. আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত. আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত. accustomed to মানে হচ্ছে অভ্যস্ত. আরো একটি উদাহরণ দেখুন. এবার used to দিয়ে বলবো. The poor are used to starvation. The poor are used to starvation. গরিবেরা উপবাসে অভ্যস্ত. এই ক্ষেত্রে used to মনে রাখবেন যে used to যদি এইভাবে বসে যে I used to do the work, I used to go home, I used to play football, I used to smoke, মানে আমি ধূমপান করতাম, আমি ফুটবল খেলতাম, এই ধরনের যখন থাকবে তখন সাধারণত used to দ্বারা অতীতের অভ্যাস বোঝাবে. কিন্তু যদি used to এর আগে কোনো be verb বসে মানে am is are অথবা was were বসে তাহলে জানবেন যে এই used to দ্বারা অভ্যাস বোঝায় এবং এই used to এর পরে সাধারণত নাউন হয়ে যায়. যদি ভার্ব থাকে সেটার ing করে দিতে হয়. যেমন acquainted with. Acquainted with এই প্রিপজিশনটির অর্থ হচ্ছে পরিচিত. পরিচিত. এক্সাম্পল হচ্ছে I was not acquainted with the place. I was not acquainted with the place. আমি স্থানটিতে পরিচিত ছিলাম না.
অ্যানাদার এক্সাম্পল হচ্ছে, আপনি কি এখানকার কারোর সাথে পরিচিত? আর ইউ অ্যাকোয়েন্টেড উইথ এনিওয়ান হিয়ার? আপনি কি এখানকার কারোর সাথে পরিচিত? আর ইউ অ্যাকোয়েন্টেড উইথ এনিওয়ান হিয়ার? তাহলে অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত। নাম্বার 2, অ্যাকুইস্ট ইন। অ্যাকুইস্ট ইন এই প্রেপোজিশনটির অর্থ হচ্ছে মেনে নেওয়া। কি মেনে নেওয়া? কোনো ব্যবস্থা, কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া। এক্সাম্পল হচ্ছে, আই কুডন্ট অ্যাকুইস্ট ইন সাচ অ্যান আনজাস্ট কম্প্রোমাইজ। আই কুডন্ট অ্যাকুইস্ট ইন সাচ অ্যান আনজাস্ট কম্প্রোমাইজ। আমি এমন একটা অন্যায় আপোষ মেনে নিতে পারিনি। আমি এমন একটা অন্যায় আপোষ মেনে নিতে পারিনি। তাহলে অ্যাকুইস্ট ইন মানে মেনে নেওয়া। অবশ্যই আপনারা আমার সাথে সাথেই চর্চা করবেন লাউডলি। নাম্বার 3, অ্যাডাপ্ট টু। অ্যাডাপ্ট টু এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। অ্যাডাপ্ট টু মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। এক্সাম্পল হচ্ছে, শি কুডন্ট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস। শি কুডন্ট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস। সে নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারেনি। শি কুডন্ট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস। নাম্বার 4, অ্যাডজাসেন্ট টু। অ্যাডজাসেন্ট টু এটার উচ্চারণ কিন্তু অ্যাডজাসেন্ট হবে না, এটার উচ্চারণ হবে অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সংলগ্ন বা নিকটবর্তী। সংলগ্ন বা নিকটবর্তী। এক্সাম্পল হচ্ছে, মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য পদ্মা। মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য পদ্মা রিভার। আমার বাড়ি পদ্মা নদী সংলগ্ন। আমার বাড়ি পদ্মা নদী সংলগ্ন। অ্যানাদার এক্সাম্পল, হার হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। হার হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। আমার বাড়ির কাছে তার বাড়ি। খুব সুন্দর একটি এক্সপ্রেশন, আমার বাড়ির কাছে তার বাড়ি। হার হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। নাম্বার 5, অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া, অবকাশ থাকা বা সুযোগ দেওয়া। স্বীকৃতি পাওয়া, অবকাশ থাকা বা সুযোগ দেওয়া। এক্সাম্পল, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। তোমার আচরণের কোনো ক্ষমা নেই। Your conduct admits of no excuse. Number 6, admit to. Admit to মানে হচ্ছে ভর্তি হওয়া। Admit to মানে ভর্তি হওয়া। I admitted myself to Islamic University in 2016. I admitted myself to Islamic University in 2016. আমি 2016 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। Another example, he was admitted to a nearest hospital. He was admitted to a nearest hospital. তাকে একটি নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হলো। Number 7, adequate to. adequate to এই প্রিপোজিশনটির অর্থ হলো পর্যাপ্ত। কি কোন ক্ষেত্রে পর্যাপ্ত? কোনো ব্যাপারে পর্যাপ্ত। এক্সাম্পল হচ্ছে, উইল ইট বি adequate to her demand? এটা কি তার চাহিদার কাছে পর্যাপ্ত হবে? একটি প্রশ্ন। উইল ইট বি adequate? উইল ইট বি adequate to her demand? Number 8, advantages of. advantages of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সুবিধা, কোনো কিছুর সুবিধা। He took the advantages of my absence. He took the advantages of my absence.
সে আমার অনুপস্থিতির সুযোগ নিল। সে আমার অনুপস্থিতির সুযোগ নিল। He took the advantages of my absence. Another example দেখুন, আরেকটি উদাহরণ। The man took the advantages of her helplessness. মানুষটি বা লোকটি তার অসহায়ত্বের সুযোগ নিল। কোনো নারীর হার আছে যেহেতু। The man took the advantages of her helplessness. লোকটি তার অসহায়ত্বের সুযোগ নিল। নাম্বার 9, affectionate to. affectionate to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে স্নেহশীল বা স্নেহপরায়ণ। এক্সাম্পল হচ্ছে a mother is very affectionate to her children. A mother is very affectionate to her children. একজন মা তার সন্তানের প্রতি খুবই স্নেহশীল। A mother is very affectionate to her children. Number 10, afflicted with. afflicted with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ব্যথা ক্লিষ্ট বা আক্রান্ত, কোনো কিছুতে আক্রান্ত, বিশেষ করে রোগে আক্রান্ত। এক্সাম্পলগুলো দেখুন। মাই আঙ্কেল ওয়াজ afflicted with a chronic disease. My uncle was afflicted with a chronic disease. chronic disease মানে দুরারোগ্য ব্যাধি। আমার চাচা একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। Another example, her father was afflicted with cancer. Her father was afflicted with cancer. তার বাবা ক্যান্সারে ভুগছিল। এখানে for a long time লাগাতে পারে, অনেক দিন ধরে ভুগছিল। Her father was afflicted with cancer for a long time. অনেক দিন যাবত তার বাবা ক্যান্সারে ভুগছিল। So dear viewers, আমরা এক নজরে আরেকবার দেখে নিই। অবশ্যই অত্যন্ত জোরে জোরে প্র্যাকটিস করবেন, সবার কাজে লাগবে। অ্যাডমিশন দেবেন, কাজে লাগবে। বিসিএস পরীক্ষা দেবেন, কাজে লাগবে। প্রতিটি চাকরির পরীক্ষায় কাজে লাগবে। সো নাম্বার 1, অ্যাকুয়েন্টেড উইথ মানে পরিচিত। নাম্বার 2, অ্যাকুইস ইন মানে হচ্ছে মেনে নেওয়া কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত। নাম্বার 3, অ্যাডাপ্ট টু মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। নাম্বার 4, অ্যাডজেসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন বা নিকটবর্তী। নাম্বার 5, অ্যাডমিট অফ মানে স্বীকৃতি পাওয়া, অবকাশ থাকা বা কোনো সুযোগ দেওয়া। নাম্বার 6, অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া। নাম্বার 7, এডিকুয়েট টু মানে কোনো ব্যাপারে পর্যাপ্ত। নাম্বার 8, অ্যাডভান্টেজেস অফ মানে হচ্ছে কোনো কিছুর সুবিধা, কোনো কিছুর সুবিধা। নাম্বার 9, অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল, স্নেহপরায়ণ। নাম্বার 10, অ্যাফ্লিক্টেড উইথ মানে হচ্ছে ব্যথাক্লিষ্ট বা আক্রান্ত, বিশেষ করে রোগে। সো ডিয়ার ভিউয়ার্স, হচ্ছে মর্মাহত, বিশেষ করে কারো মৃত্যুতে, ওয়ান্স ডেথ, কারো মৃত্যুতে মর্মাহত। এক্সাম্পল, I am very afflicted at his premature death. I am very afflicted at his premature death. তার অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত। তার অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত। নাম্বার 2, অ্যাফিলিয়েটেড উইথ। অ্যাফিলিয়েটেড উইথ এর অর্থ হচ্ছে শাখারূপে অন্তর্ভুক্ত, কোনো কিছুর শাখা, কোনো কিছুর শাখারূপে অন্তর্ভুক্ত। এক্সাম্পল, a large number of colleges are affiliated with the national university. A large number of colleges are affiliated with the national university. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অসংখ্য কলেজ অন্তর্ভুক্ত আছে শাখারূপে, শাখারূপে অন্তর্ভুক্ত আছে। অ্যাফিলিয়েটেড উইথ মানে শাখারূপে অন্তর্ভুক্ত। নাম্বার 3, অ্যাট ওয়ান উইথ তার আগে একটি বিভার বসবে, অ্যামিজার অথবা অজয়ার অথবা শ্যাল বি উইল বি বসবে। অ্যাট ওয়ান উইথ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো সাথে একমত হওয়া। এক্সাম্পল দেখুন,
I am not at one with you. I am not at one with you. আমি তোমার সাথে একমত নই. I am not at on with you. তাহলে at one with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো সাথে একমত হওয়া. নাম্বার 4, agree with. এগ্রি উইথ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো সাথে একমত হওয়া. এটির অর্থ কারো সাথে একমত হওয়া. এক্সাম্পলগুলো দেখুন. আই এগ্রি উইথ দেম. আই এগ্রি উইথ দেম. আমি তাদের সাথে একমত. আমি তাদের সাথে একমত. Another example, do you agree with them? Do you agree with them? তুমি কি তাদের সাথে একমত? তুমি কি তাদের সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ দেম. তাহলে এগ্রির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসবে. ডু ইউ এগ্রি উইথ দেম. নাম্বার 5, অ্যালুভ ফ্রম. অ্যালুভ ফ্রম এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে দূরে থাকা বা বিরত থাকা. এক্সাম্পল হচ্ছে হি রিমেইনস অ্যালুভ ফ্রম দ্য পিপল. হি রিমেইনস অ্যালুভ ফ্রম দ্য পিপল. সে মানুষের থেকে দূরে দূরে থাকে. সে মানুষের থেকে দূরে দূরে থাকে. Another example, you should aloof yourself from bad company. You should aloof yourself from bad company. তোমার উচিত নিজেকে খারাপ সঙ্গ হতে বিরত রাখা. তাহলে aloof from মানে দূরে থাকা বা বিরত থাকা. নাম্বার 6, অ্যাম্বিশন ফর. অ্যাম্বিশন ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা. এক্সাম্পল, আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর নেম অ্যান্ড ফেম. আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর নেম অ্যান্ড ফেম. আমার নাম ও যশের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই. Another example, he had ambition for wealth. He had ambition for wealth. তার সম্পদের জন্য উচ্চাকাঙ্ক্ষা আছে. He had ambition for wealth. Number 7, এই প্রিপোজিশনটির অর্থ হলো নাম্বার 7, ambitious of. ambitious of এই প্রিপোজিশনটির অর্থ কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষী. উচ্চাকাঙ্ক্ষী এটি একটি অ্যাডজেক্টিভ. আগেরটি ছিল নাউন আর অ্যাম্বিশাস এটি হচ্ছে অ্যাডজেক্টিভ. এক্সাম্পলগুলো দেখুন. আই অ্যাম নট অ্যাম্বিশাস অফ ফেম. আই অ্যাম নট অ্যাম্বিশাস অফ ফেম. আমি খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষী নই. খ্যাতির ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী নই. Another example, the man is ambitious of being rich. The man is ambitious of being rich. মানুষটি ধনী হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী. মানুষটি ধনী হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী. নাম্বার 8, amenable to. amenable to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বাধ্য বা মান্য করে এমন. বাধ্য বা মান্য করে এমন. amenable to. এক্সাম্পল দেখুন. the lad is not amenable to reason. the lad is not amenable to reason. একটি বিশেষ একটি বাক্য. আমরা অনেকবার বলে থাকি ছোকরাটা কথা শোনার ছেলে না, মানে ছেলেটা কথা শোনার মানুষই না, বা ছোকরাটা কথা শোনার ছেলে না. The lad is not amenable to reason. Number 9, angry with অথবা angry at. angry with হচ্ছে ব্যক্তির সাথে রাগান্বিত. angry at মানে বস্তুর জন্য বা কোনো কিছুর জন্য রাগান্বিত. বিশেষ করে মানুষ নয়, সেটা হচ্ছে at, আর মানুষের সাথে angry with. এক্সাম্পলগুলো দেখুন. মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে. মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে. গতকাল আমার বাবা আমার উপর রেগেছিল. এটি ব্যক্তির সাথে তাই উইথ, অ্যাংরি উইথ. Another example, I was very angry at his conduct. I was very angry at his conduct. এখানে very angry at, এই যে angry at কারণ হচ্ছে এটি হচ্ছে মানুষ নয়, কারো আচরণে আমি
খুবই রাগান্বিত ছিলাম, আমি তার আচরণে আমি ভীষণ রাগান্বিত হয়েছিলাম, তাই এটা হচ্ছে অ্যাংরি অ্যাট, মানুষ নয় তাই আচরণ। নাম্বার 10, অ্যাংরি অ্যাবাউট। অ্যাংরি অ্যাবাউট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কারণে রাগান্বিত, কোনো কারণে রাগান্বিত। এক্সাম্পল দেখুন, হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, তোমার এত রাগ কিসে, কিসের জন্য তোমার এত রাগ, কিসের জন্য, এই যে কোন কারণে, এটি হচ্ছে অ্যাংরি অ্যাবাউট, হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট। অ্যানাদার এক্সাম্পল, দ্য ম্যান ইজ angry about not getting his wages. The man is angry about not getting his wages. লোকটি তার মজুরি না পাওয়ার জন্য রাগান্বিত, লোকটি তার মজুরি না পাওয়ার জন্য রাগান্বিত। সো ডিয়ার ভিউয়ার্স, অ্যাট আ গ্ল্যান্স, এক নজরে আমরা আরেকবার দেখে নেব, এবং অবশ্যই অবশ্যই লাউডলি প্র্যাকটিস করবেন, নইলে আপনার থাকবে না। এটি বিসিএস, অ্যাডমিশন বা যেই পরীক্ষায় দেন, প্রত্যেকটি পরীক্ষার জন্য আপনার লাগবেই লাগবে এগুলো। ওয়েল, তাহলে প্রথমটি ছিল অ্যাফ্লিক্টেড অ্যাট, এটির অর্থ হচ্ছে মর্মাহত, কারো মৃত্যুতে। নাম্বার 2, অ্যাফিলিয়েটেড উইথ মানে হচ্ছে কোনো কিছুর শাখারূপে অন্তর্ভুক্ত। নাম্বার 3, অ্যাট ওয়ান উইথ, সামনে একটি বিভাগ বসবে, কারোর সাথে একমত হওয়া, এটির অর্থ কারোর সাথে একমত হওয়া। নাম্বার 4, এগ্রি উইথ মানে কারোর সাথে একমত হওয়া, এটি হচ্ছে ব্যক্তি। নাম্বার 5, অ্যালুভ ফ্রম, অ্যালুভ ফ্রম মানে হচ্ছে দূরে থাকা, বিরত থাকা। নাম্বার 6, অ্যাম্বিশন ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা। নাম্বার 7, অ্যাম্বিশাস অফ মানে কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষী, এটি অ্যাডজেক্টিভ। নাম্বার 8, অ্যামিনেবল টু মানে বাধ্য বা মান্য করে এমন। নাম্বার 9, অ্যাংরি উইথ মানে কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত। অ্যাংরি অ্যাট মানে কোনো বস্তুর জন্য বা কোনো কিছুর জন্য, ব্যক্তি নয়, এটার জন্য রাগান্বিত। নাম্বার 10, অ্যাংরি অ্যাবাউট মানে কোনো কারণে রাগান্বিত। সো ডিয়ার ভিউয়ার, নাম্বার অন, অ্যান্সার ফর। অ্যান্সার ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে দায়ী হওয়া বা জবাবদিহি করা, দায়ী হওয়া বা জবাবদিহি করা। এক্সাম্পলগুলো দেখুন, ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর ওয়ার্ক, ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। অ্যানাদার এক্সাম্পল, হু উইল অ্যান্সার ফর দিস ওয়ার্ক, হু উইল অ্যান্সার ফর দিস ওয়ার্ক, কে এই কাজের জবাবদিহি করবে, এই কাজের জবাবদিহি করবে কে। তাহলে অ্যান্সার ফর অর্থ দায়ী হওয়া বা জবাবদিহি করা। নাম্বার 2, অ্যাংসাস অ্যাবাউট। অ্যাংসাস অ্যাবাউট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্ন। এক্সাম্পলগুলো দেখুন, আই ওয়াজ ভেরি অ্যাংসাস অ্যাবাউট মাই রেজাল্ট, আই ওয়াজ ভেরি অ্যাংসাস অ্যাবাউট মাই রেজাল্ট, আমি আমার রেজাল্ট নিয়ে, ফলাফল নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। Another example, she has anxiety about her children, she has anxiety about her children, সন্তানের ব্যাপারে তার দুশ্চিন্তা আছে, তার সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা আছে। তাহলে অ্যাংসাস অ্যাবাউট মানে উদ্বিগ্ন। নাম্বার 3, অ্যান্টিপ্যাথি টু। অ্যান্টিপ্যাথি টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা বা অনীহা। এক্সাম্পলগুলো দেখুন, আই হ্যাভ অ্যান্টিপ্যাথি টু স্মোকিং, আই হ্যাভ অ্যান্টিপ্যাথি টু স্মোকিং, ধূমপানের প্রতি আমার বিতৃষ্ণা আছে, ধূমপানের প্রতি আমার বিতৃষ্ণা আছে। Another example, he has great antipathy to studying, he has great antipathy to studying, পড়ালেখায় তার ব্যাপক অনীহা আছে, খুব অনীহা আছে। তাহলে অ্যান্টিপ্যাথি টু মানে কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা বা অনীহা। নাম্বার 4, অ্যান্টিপ্যাথি এগেনস্ট, এটার অর্থ হচ্ছে কারো প্রতি বিতৃষ্ণা। আগেরটি ছিল কোনো কিছুর প্রতি অ্যান্টিপ্যাথি টু,
আর এটা হচ্ছে অ্যান্টিপ্যাথি এগেনস্ট। উদাহরণগুলো দেখুন, উই হ্যাভ অ্যান্টিপ্যাথি এগেনস্ট হিম, উই হ্যাভ অ্যান্টিপ্যাথি এগেনস্ট হিম, তার প্রতি আমাদের বিতৃষ্ণা আছে, তার প্রতি ব্যক্তি বোঝাচ্ছে। অ্যানাদার এক্সাম্পল, I have no antipathy against you, I have no antipathy against you, তোমার প্রতি আমার কোনো বিতৃষ্ণা নেই, তোমার প্রতি আমার কোনো বিতৃষ্ণা নেই। নাম্বার 5, অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বাদে বা ছাড়া বা ব্যতি রেখে, কোনো কিছু ব্যতি রেখে। এক্সেপ্ট ফর যাকে বলা যায় এক্সেপ্ট ফর, এটার অর্থও কোনো কিছু ছাড়া বা ব্যতি রেখে। এক্সাম্পলগুলো হচ্ছে অ্যাপার্ট ফ্রম ক্রিকেট হি ডাজন্ট ওয়াচ টিভি, অ্যাপার্ট ফ্রম ক্রিকেট হি ডাজন্ট ওয়াচ টিভি, ক্রিকেট ছাড়া সে টিভি দেখে না। Another example, he doesn't know anything apart from operating computer, he doesn't know anything apart from operating computer, কম্পিউটার চালানো ছাড়া সে আর কিছু জানে না। নাম্বার 6, এই প্রিপোজিশনটির অর্থ হলো অ্যাপাথি টুয়ার্ডস, অ্যাপাথি টুয়ার্ডস এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি অনীহা, কোনো কিছুর প্রতি অনীহা। এক্সাম্পল দেখুন, শিমুল হ্যাজ আ গ্রেট অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, শিমুল হ্যাজ আ গ্রেট অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, পড়ালেখার ব্যাপারে শিমুলের চরম অনীহা আছে। অ্যানাদার এক্সাম্পল, আই হ্যাভ অ্যাপাথি টুয়ার্ডস প্লেয়িং, আই হ্যাভ অ্যাপাথি টুয়ার্ডস প্লেয়িং, খেলাধুলার ব্যাপারে আমার অনীহা আছে, চরম অনীহা আছে। নাম্বার 7, অ্যাপোলোজাইজ টু। অ্যাপোলোজাইজ টু এই প্রিপোজিশনটির অর্থ হলো কারো নিকট ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজ টু মানে কারো নিকট ক্ষমা চাওয়া। এক্সাম্পল হচ্ছে, ইউ শুড অ্যাপোলোজাইজ টু হিম ফর ইউর রুডনেস, ইউ শুড অ্যাপোলোজাইজ টু হিম ফর ইউর রুডনেস, কর্কশ ব্যবহারের জন্য বা খারাপ ব্যবহারের জন্য তোমার উচিত তার নিকট ক্ষমা চাওয়া। অ্যানাদার এক্সাম্পল, আই অ্যাপোলোজাইজ টু ইউ ফর মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ টু ইউ ফর মাই মিস্টেক, আমার ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। নাম্বার 8, অ্যাপোলোজাইজ ফর। অ্যাপোলোজাইজ ফর এটার অর্থও ক্ষমা চাওয়া, কিন্তু আগেরটা ছিল কোনো ব্যক্তির নিকট ক্ষমা চাওয়া, কিন্তু এটা হচ্ছে কোনো ভুল করার জন্য ক্ষমা চাওয়া। এক্সাম্পলগুলো দেখুন, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ফর হোয়াট ইউ হ্যাভ সেড, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, ফর হোয়াট ইউ হ্যাভ সেড তুমি যা বলেছো তার জন্য, মানে তুমি যা বলেছো তার জন্য তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। Another example, has he apologized for his mistake, has he apologized for his mistake, সে কি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে? একটি প্রশ্ন, has he apologized for his mistake, সে কি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে? নাম্বার 9, appeal to। appeal to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো নিকট আবেদন করা, যেটাকে আমরা সাদামাটা বাংলায় বলি আপিল। আপিল, অ্যাপিল টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো নিকট আবেদন করা। এক্সাম্পল হচ্ছে, আই অ্যাপিল টু ইউ ফর মার্সি, আই অ্যাপিল টু ইউ ফর মার্সি, আমি আপনার কাছে ক্ষমার জন্য পুনর্বিচার প্রার্থনা করছি, আমি আপনার কাছে ক্ষমার জন্য পুনর্বিচার প্রার্থনা করছি। Another example, did you appeal to the high court, did you appeal to the high court, আপনি কি হাইকোর্টে আপিল করেছিলেন, মানে পুনর্বিচার প্রার্থনা করেছিলেন। নাম্বার 10, অ্যাপিল ফর। অ্যাপিল ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য আবেদন করা, কোনো কিছুর জন্য আবেদন করা বা আবেদন। এক্সাম্পলটি দেখুন, হিজ অ্যাপিল ফর মার্সি ওয়াজ রিজেক্টেড,
his appeal for mercy was rejected. ক্ষমার জন্য তার পুনর্বিচারের আবেদন বাতিল হয়ে গেল। তাহলে অ্যাপিল টু মানে কারো নিকট আবেদন করা, আর অ্যাপিল ফর মানে কোনো কিছুর জন্য আবেদন করা। নাম্বার 11, আজকে একটি বেশি আছে আপনাদের জন্য। নাম্বার 11, অ্যাপ্লাই টু এর অর্থ হচ্ছে কারো নিকট আবেদন করা, আর অ্যাপ্লাই ফর এটার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য আবেদন করা। অ্যাপ্লাই টু মানে কারো নিকট, আর অ্যাপ্লাই ফর মানে কোনো কিছুর জন্য আবেদন করা। এক্সাম্পল, টু গেট দিস স্কলারশিপ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্যাট ইউনিভার্সিটি। টু গেট দিস স্কলারশিপ, এই স্কলারশিপটি পেতে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই তোমাকে আবেদন করতে হবে, টু দ্য ভাইস চ্যান্সেলরের কাছে অফ দ্যাট ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়ে। তাহলে স্কলারশিপটি পেতে তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নিকট আবেদন করতে হবে। অ্যানাদার এক্সাম্পল, ডিড ইউ অ্যাপ্লাই টু দ্য ম্যানেজিং ডিরেক্টর? তুমি কি এমডির নিকট আবেদন করেছিলে? মানে ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর মানে ব্যবস্থাপনা পরিচালক। ডিড ইউ অ্যাপ্লাই টু দ্য ম্যানেজিং ডিরেক্টর? তুমি কি এমডির নিকট আবেদন করেছিলে? লাস্ট ওয়ান, আই অ্যাপ্লাইড ফর আ জব লাস্ট ডে। গতকাল আমি একটি চাকুরির জন্য আবেদন করেছিলাম। তাহলে প্রথম দুইটি উদাহরণ ছিল কোন ব্যক্তির নিকট, আর পরেরটি দেখুন কোনো কিছুর জন্য আবেদন। আই অ্যাপ্লাইড ফর আ জব, আমি একটা চাকরির জন্য আবেদন করেছিলাম। লাস্ট ডে, গতকাল। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এক নজরে আরেকবার দেখে নেব। প্রথমটি ছিল অ্যান্সার ফর, মানে হচ্ছে দায়ী হওয়া বা জবাবদিহি করা। নাম্বার 2, অ্যাংসাস অ্যাবাউট মানে হচ্ছে উদ্বিগ্ন। নাম্বার 3, অ্যান্টিপ্যাথি টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা বা অনীহা। নাম্বার 4, অ্যান্টিপ্যাথি এগেনস্ট মানে হচ্ছে কারো প্রতি বিতৃষ্ণা। নাম্বার 5, অ্যাপার্ট ফ্রম, যার অর্থ হচ্ছে ব্যতিরেকে বা ছাড়া বা বাদে, যাকে এক্সেপ্ট ফর মানেও একই অর্থ। নাম্বার 6, অ্যাপাথি টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অনীহা। নাম্বার 7, অ্যাপোলোজাইজ টু কারো নিকট ক্ষমা চাওয়া। নাম্বার 8, অ্যাপোলোজাইজ ফর মানে ক্ষমা চাওয়া কিসের জন্য? ভুলের জন্য। নাম্বার 9, অ্যাপিল টু মানে কারো নিকট আবেদন করা। নাম্বার 10, অ্যাপিল ফর মানে কোনো কিছুর জন্য আবেদন করা। নাম্বার 11, অ্যাপ্লাই টু মানে কারো নিকট আবেদন করা। অ্যাপ্লাই ফর মানে হচ্ছে কোনো কিছু ফর। অ্যাপেটাইট ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ক্ষুধা বা রুচি। এক্সাম্পলগুলো দেখুন, আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড। খাবারের প্রতি আমার কোনো রুচি নেই। Another example, don't you have any appetite for food? খাবারের প্রতি কি তোমার কোনো রুচি নেই? সো অ্যাপেটাইট ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ক্ষুধা বা রুচি। নাম্বার 2, অ্যাপয়েন্টমেন্ট উইথ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থানে সাক্ষাৎ, নির্ধারিত সময়ে সাক্ষাৎ। এক্সাম্পলগুলো দেখুন, হাউ ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর আনোয়ার? আমি কিভাবে ডাক্তার আনোয়ারের সাক্ষাৎ পেতে পারি? হাউ ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর আনোয়ার? Another example, I need an appointment with Dr. Mizanur Rahman. তাহলে ডাক্তার মিজানুর রহমানের সাথে আমার একটি সাক্ষাৎ দরকার। সো অ্যাপয়েন্টমেন্ট উইথ মানে কোনো নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে সাক্ষাৎ। নাম্বার 3, অ্যাপয়েন্ট টু এটা হচ্ছে অ্যাপয়েন্ট টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে
নিযুক্ত বা নিযুক্ত করা কোথায় কোনো পদে নিযুক্ত বা নিযুক্ত করা এক্সাম্পল দেখুন The director appointed me to this post. The director appointed me to this post. পরিচালক আমাকে এই পদে নিযুক্ত করলেন পরিচালক আমাকে এই পদে নিযুক্ত করলেন Another example, who has appointed him to this post? Who has appointed him to this post? কে তাকে এই পদে নিযুক্ত করেছে কে তাকে এই পদে নিযুক্ত করেছে তাহলে অ্যাপয়েন্টের সাথে কি প্রিপোজিশন যাবে to নাম্বার 4 অ্যাপ্রুভ অফ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অনুমোদন করা বা সমর্থন করা এক্সাম্পল গুলো দেখুন I can't approve of his decision I can't approve of his decision আমি তার সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না Another example, will they approve of your decision? তারা কি আপনার সিদ্ধান্তকে সমর্থন করবে So approve of মানে অনুমোদন বা সমর্থন করা Number 5 aptitude for এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে স্বাভাবিক দক্ষতা এক্সাম্পল গুলো হচ্ছে I have no aptitude for music আমার সঙ্গীতের উপরে কোনো দক্ষতা নেই Another example, he has no aptitude for computer কম্পিউটারে তার কোনো দক্ষতা নেই Number 6 argue with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো সাথে তর্ক করা এক্সাম্পল হচ্ছে don't argue with your seniors গুরুজনদের সাথে তর্ক করো না Another example, I never argue with my parents আমি কখনোই আমার পিতামাতার সাথে তর্ক করি না So argue এর সাথে কি যাবে with মানে কারোর সাথে তর্ক করা Number 7 argue about বা argue over কোনো বিষয়ে তর্ক করা এই প্রিপোজিশনটি কিভাবে বোঝাবেন argue about বা argue over এক্সাম্পল গুলো হচ্ছে don't argue about the question প্রশ্নটি নিয়ে তর্ক করো না আরেকটি দেখুন we should not argue over such trifling matter we shouldn't argue over such trifling matter এমন তুচ্ছ বিষয় নিয়ে আমাদের তর্ক করা উচিত নয় Number 8 argue for এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কিছুর পক্ষে তর্ক করা বা যুক্তি দেখানো এক্সাম্পল হচ্ছে we argued for the right to strike আমরা ধর্মঘট করার অধিকারের পক্ষে যুক্তি দেখালাম Another example, I argued for the right to move freely. আমি স্বাধীনভাবে চলাফেরার অধিকারের পক্ষে যুক্তি দেখালাম বা তর্ক করলাম Number 9 arrive at এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থানে বা সিদ্ধান্তে পৌঁছানো বা উপনীত হওয়া কোনো স্থানে পৌঁছানো হতে পারে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো হতে পারে এক্সাম্পলগুলো দেখুন দ্য মিনিস্টার্স arrived at a decision last night মন্ত্রীরা গত রাতে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে Another example,
Have you arrived at the place? Have you arrived at the place? তুমি কি স্থানটিতে পৌঁছে গেছো বা পৌঁছেছো? Have you arrived at the place? Number 10. Ashamed of. Ashamed of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত। নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত। এক্সাম্পলগুলো হচ্ছে I am ashamed of my mistakes. I am ashamed of my mistakes. আমি আমার ভুলের জন্য লজ্জিত। আমি আমার ভুলের জন্য লজ্জিত। Another example, don't you feel ashamed of asking people for money? Don't you feel ashamed of asking people for money? মানুষের কাছে টাকা চাইতে কি তোমার লজ্জা করে না? মানুষের কাছে টাকা চাইতে কি তোমার লজ্জা করে না? একটি প্রশ্ন। So dear viewers, এক নজরে আরেকবার দেখব। So let's get started. নাম্বার 1 কি ছিল? appetite for মানে হচ্ছে ক্ষুধা বা রুচি। নাম্বার 2 appointment with মানে নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ। নাম্বার 3 appoint to মানে নিযুক্ত বা নিযুক্ত করা কিসে? কোনো পদে। নাম্বার 4 approve of মানে অনুমোদন করা বা সমর্থন করা। নাম্বার 5 এ কি ছিল? aptitude for মানে স্বাভাবিক দক্ষতা। নাম্বার 6 argue with এই প্রিপোজিশনটির অর্থ কি ছিল? কারোর সাথে তর্ক করা। নাম্বার 7 argue about অথবা argue over মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে তর্ক করা, কোনো বিষয়ের উপরে তর্ক করা। নাম্বার 8 argue for মানে কোনো কিছুর পক্ষে তর্ক করা বা যুক্তি দেখানো। নাম্বার 9 arrive at মানে পৌঁছানো বা উপনীত হওয়া। কিসে পৌঁছানো? কোনো স্থানে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো বা উপনীত হওয়া। নাম্বার 10 ashamed of এই প্রিপোজিশনটির অর্থ ছিল নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত। So dear viewers, that's all for today. No more now. And this is Mustafa Shravan from Islamic University, Bangladesh. Stay fine, stay happy, and keep me in your prayers. That's all for today. Assalamu alaikum wa rahmatullah. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 6 নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 অ্যাপেটাইট ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ক্ষুধা বা রুচি। এক্সাম্পলগুলো দেখুন। I have no appetite for food. I have no appetite for food. খাবারের প্রতি আমার কোনো রুচি নেই। Another example, don't you have any appetite for food? Don't you have any appetite for food? খাবারের প্রতি কি তোমার কোনো রুচি নেই? So appetite for এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ক্ষুধা বা রুচি। Number 2 appointment with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থানে সাক্ষাৎ, নির্ধারিত সময়ে সাক্ষাৎ। এক্সাম্পলগুলো দেখুন। How can I get an appointment with Dr. Anwar? How can I get an appointment with Dr. Anwar? আমি কিভাবে ডাক্তার আনোয়ারের সাক্ষাৎ পেতে পারি? How can I get an appointment with Dr. Anwar? Another example, I need an appointment with Dr. Mizanur Rahman. I need an appointment with Dr. Mizanur Rahman. তাহলে ডাক্তার মিজানুর রহমানের সাথে আমার একটি সাক্ষাৎ দরকার। So appointment with মানে
কোনো নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে সাক্ষাৎ। নাম্বার 3, appoint to, এটা হচ্ছে appoint to। এই প্রিপজিশনটির অর্থ হচ্ছে নিযুক্ত বা নিযুক্ত করা। কোথায়? কোনো পদে নিযুক্ত বা নিযুক্ত করা। এক্সাম্পল দেখুন, the director appointed me to this post. The director appointed me to this post. পরিচালক আমাকে এই পদে নিযুক্ত করলেন। পরিচালক আমাকে এই পদে নিযুক্ত করলেন। Another example, who has appointed him to this post? Who has appointed him to this post? কে তাকে এই পদে নিযুক্ত করেছে? কে তাকে এই পদে নিযুক্ত করেছে? তাহলে appoint এর সাথে কি প্রিপোজিশন যাবে? to। নাম্বার 4, approve of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অনুমোদন করা বা সমর্থন করা। এক্সাম্পল গুলো দেখুন, I can't approve of his decision. I can't approve of his decision. আমি তার সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না। আমি তার সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না। Another example, will they approve of your decision? Will they approve of your decision? তারা কি আপনার সিদ্ধান্তকে সমর্থন করবে? তারা কি আপনার সিদ্ধান্তকে সমর্থন করবে? সো অ্যাপ্রুভ অফ মানে অনুমোদন বা সমর্থন করা। নাম্বার 5, অ্যাপটিটিউড ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে স্বাভাবিক দক্ষতা। এক্সাম্পলগুলো হচ্ছে, I have no aptitude for music. I have no aptitude for music. আমার সঙ্গীতের উপরে কোনো দক্ষতা নেই। সঙ্গীতের উপরে আমার কোনো দক্ষতা নেই। Another example, he has no aptitude for computer. He has no aptitude for computer. কম্পিউটারে তার কোনো দক্ষতা নেই। নাম্বার 6, argue with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো সাথে তর্ক করা। এক্সাম্পল হচ্ছে, don't argue with your seniors. গুরুজনদের সাথে তর্ক করো না। Another example, I never argue with my parents. আমি কখনোই আমার পিতামাতার সাথে তর্ক করি না। So argue এর সাথে কি যাবে? with, মানে কারোর সাথে তর্ক করা। নাম্বার 7, argue about বা argue over কোনো বিষয়ে তর্ক করা। এই প্রিপোজিশনটি কিভাবে বোঝাবেন? argue about বা argue over। এক্সাম্পলগুলো হচ্ছে, don't argue about the question. প্রশ্নটি নিয়ে তর্ক করো না। আরেকটি দেখুন, we should not argue over such trifling matter. We shouldn't argue over such trifling matter. এমন তুচ্ছ বিষয় নিয়ে আমাদের তর্ক করা উচিত নয়। নাম্বার 8, argue for এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কিছুর পক্ষে তর্ক করা বা যুক্তি দেখানো। এক্সাম্পল হচ্ছে, we argued for the right to strike. আমরা ধর্মঘট করার অধিকারের পক্ষে যুক্তি দেখালাম। Another example, I argued for the right to move freely. আমি স্বাধীনভাবে চলাফেরার অধিকারের পক্ষে যুক্তি দেখালাম বা তর্ক করলাম। নাম্বার 9, arrive at এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থানে বা সিদ্ধান্তে পৌঁছানো বা উপনীত হওয়া। কোনো স্থানে পৌঁছানো হতে পারে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো হতে পারে। এক্সাম্পলগুলো দেখুন, the ministers arrived at a decision last night. The ministers
arrived at a decision last night. মন্ত্রীরা গত রাতে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। মন্ত্রীরা গত রাতে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। Another example, have you arrived at the place? Have you arrived at the place? তুমি কি স্থানটিতে পৌঁছে গেছো বা পৌঁছেছো? Have you arrived at the place? Number 10, ashamed of. ashamed of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত। নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত। এক্সাম্পলগুলো হচ্ছে I am ashamed of my mistakes. I am ashamed of my mistakes. আমি আমার ভুলের জন্য লজ্জিত। আমি আমার ভুলের জন্য লজ্জিত। Another example, don't you feel ashamed of asking people for money? Don't you feel ashamed of asking people for money? মানুষের কাছে টাকা চাইতে কি তোমার লজ্জা করে না? মানুষের কাছে টাকা চাইতে কি তোমার লজ্জা করে না? একটি প্রশ্ন। So dear viewers, এক নজরে আরেকবার দেখব। So let's get started. নাম্বার 1 কি ছিল? appetite for মানে হচ্ছে ক্ষুধা বা রুচি। নাম্বার 2, appointment with মানে নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ। নাম্বার 3, appoint to মানে নিযুক্ত বা নিযুক্ত করা কিসে? কোনো পদে। নাম্বার 4, approve of মানে অনুমোদন করা বা সমর্থন করা। নাম্বার 5 এ কি ছিল? aptitude for মানে স্বাভাবিক দক্ষতা। নাম্বার 6, argue with এই প্রিপোজিশনটির অর্থ কি ছিল? কারোর সাথে তর্ক করা। নাম্বার 7, argue about অথবা argue over মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে তর্ক করা, কোনো বিষয়ের উপরে তর্ক করা। নাম্বার 8, argue for মানে কোনো কিছুর পক্ষে তর্ক করা বা যুক্তি দেখানো। নাম্বার 9, arrive at মানে পৌঁছানো বা উপনীত হওয়া। কিসে পৌঁছানো? কোনো স্থানে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো বা উপনীত হওয়া। নাম্বার 10, ashamed of এই প্রিপোজিশনটির অর্থ ছিল নিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অন্য ব্যক্তির জন্য লজ্জিত হওয়া, অন্য কারোর জন্য লজ্জিত হওয়া। এক্সাম্পলস, I am ashamed for my son's behavior. আমার ছেলের ব্যবহারের জন্য আমি লজ্জিত। I am ashamed for my son's behavior. Another example, aren't you ashamed for your daughter's mistake? Aren't you ashamed for your daughter's mistake? আপনি কি আপনার মেয়ের ভুলের জন্য লজ্জিত নন? আপনি কি আপনার মেয়ের ভুলের জন্য লজ্জিত নন? তাহলে ashamed for এই প্রিপোজিশন অর্থ কি? অন্য কারো জন্য লজ্জিত হওয়া। নাম্বার 2, ask for বা call for. ask for মানে হচ্ছে চাওয়া। ask for মানে চাওয়া। এক্সাম্পল দেখুন, he asked for a loan of টাকা 500. he asked for a loan of টাকা 500. সে 500 টাকা ধার চাইলো। Another example, aren't you ashamed of asking for money? তোমার কি টাকা চাইতে লজ্জা করে না? aren't you ashamed of asking for money? এখানে দুইটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। একটি হচ্ছে ashamed of মানে লজ্জিত হওয়া, আর ask for মানে চাওয়া। দুটোই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ask for মানে চাওয়া, যাকে আমরা call for দিয়েও বলতে পারি। call for মানেও চাওয়া। নাম্বার 3, ask in মানে কাউকে ভিতরে আসতে বলা, যাকে ইনভাইটেড ইন দিয়েও প্রকাশ করা যায়। তাহলে ask in ভিতরে আসতে বলা। এক্সাম্পল, did you ask him in? তুমি কি তাকে ভিতরে আসতে বলেছিলে? Another example, why did you ask him in? তুমি কেন তাকে ভিতরে আসতে বলেছিলে? তাহলে ask in এই প্রিপোজিশন অর্থ কি? ভিতরে আসতে বলা।
নাম্বার 4 অ্যাসোসিয়েট উইথ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সমর্থন করা বা সঙ্গ দেওয়া। এক্সাম্পল দেখুন, we must not associate with him। আমরা অবশ্যই তাকে সমর্থন করব না বা আমরা অবশ্যই তাকে সঙ্গ দেব না, দুটোই বলা যাবে। we must not associate with him। Another example, should we associate with him? আমাদের কি তাকে সমর্থন করা উচিত? নাম্বার 5 assure of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে আশ্বাস দেওয়া বা নিশ্চয়তা দেওয়া, কাউকে আশ্বাস দেওয়া বা নিশ্চয়তা দেওয়া। এক্সাম্পলগুলো দেখুন, I assured him of the job। চাকরিটির ব্যাপারে আমি তাকে নিশ্চয়তা দিলাম বা আমি তাকে চাকরিটির ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলাম, দুটোই বলা যাবে। Another example, I can't assure you of this matter। আমি এই ব্যাপারে আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না। তাহলে assure of এই প্রিপোজিশনটির অর্থ কি? আশ্বাস দেওয়া বা নিশ্চয়তা দেওয়া। নাম্বার 6 assurance of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো কিছুর নিশ্চয়তা, আশ্বাস। এটা হচ্ছে নাউন আর আগেরটা ছিল ভার্ব। তাহলে assurance of এই প্রিপোজিশনটির অর্থ কি? কোনো কিছুর নিশ্চয়তা বা আশ্বাস। এক্সাম্পলগুলো হচ্ছে, I can't give you assurance of help। আমি তোমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারবো না। Another example, did he give you any assurance of lending money? সে কি তোমাকে টাকা ধার দেওয়ার কোনো প্রতিশ্রুতি দিয়েছিল? Did he give you any assurance of lending money? তাহলে assurance of মানে কোনো কিছুর নিশ্চয়তা বা আশ্বাস। নাম্বার 7 astonished at এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো আচরণ, কর্ম বা তার কারো কথায় বিস্মিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া, বিস্মিত হওয়া বা বিস্মিত। এক্সাম্পল, I was astonished at the girl's courage। মেয়েটির সাহস দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম। Another example, are you astonished at his words? তুমি কি তার কথা শুনে আশ্চর্যান্বিত বা বিস্মিত? এটা বলতে পারবেন। তাহলে astonished এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি যাবে? at। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা, অ্যাডমিশন, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবেন, এগুলো অবশ্যই লাগবে। এবং আপনাদের জন্য সুখবর হলো, আমি একে একে ভোকাবুলারি রিলেটেড আপনাদের যত সমস্যা আছে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে তার প্রতিটি বিষয় আমি আলোচনা করব। প্রিপোজিশনের পরে আপনাদের ফ্রেজ দেব, গ্রুপ ভার্ব দেব, সিনোনিম, অ্যান্টোনিম, জিআরই ওয়ার্ড, আইলস ওয়ার্ড, যা লাগবে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে নাম্বার 8 এই প্রিপোজিশনটির অর্থ এগ্রি টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো প্রস্তাবে রাজি হওয়া, প্রপোজাল, কারো প্রস্তাবে রাজি হওয়া। এক্সাম্পল হচ্ছে, ডু ইউ এগ্রি টু মাই প্রপোজাল? তুমি কি আমার প্রস্তাবে রাজি? একটি প্রশ্ন। Another example, I don't agree to your proposal। আমি তোমার প্রস্তাবে রাজি নই। তাহলে এগ্রি টু এই প্রিপোজিশনের অর্থ কি? কারো প্রস্তাবে রাজি হওয়া। নাম্বার 9 এগ্রি অন এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো বিষয়ে একমত হওয়া, কোনো পয়েন্ট
মানে কোনো পয়েন্টের উপরে বা কোনো বিষয়ের উপরে একমত হওয়া। এক্সাম্পলগুলো হচ্ছে ডু ইউ এগ্রি অন দিস পয়েন্ট, ডু ইউ এগ্রি অন দিস পয়েন্ট, তুমি কি এই বিষয়ে একমত, তুমি কি এই বিষয়ে একমত। Another example, I really don't agree on this point. I really don't agree on this point. আমি সত্যি এ বিষয়ে একমত নই, আমি সত্যি এ বিষয়ে একমত নই। তাহলে এগ্রি অন হচ্ছে কোনো বিষয়ের উপরে একমত হওয়া, a point. Number 10, agreement with. agreement with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সম্মতি, চুক্তি বা মতৈক্য। এক্সাম্পলগুলো হচ্ছে দ্য এমপ্লয়ার failed to reach an agreement with his workers. The employer failed to reach an agreement with his workers. নিয়োগকর্তা তার কর্মীদের সাথে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলেন। নিয়োগকর্তা তার কর্মীদের সাথে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলেন। Another example, did you do any agreement with the company? Did you do any agreement with the company? তুমি কি কোম্পানিটির সাথে কোনো চুক্তি করেছিলে? তুমি কি কোম্পানিটির সাথে কোনো চুক্তি করেছিলে? So dear viewers, at a glance, once again we have to read it. তাহলে এক নজরে আরেকবার দেখে নিই। নাম্বার 1 কি ছিল? ashamed for, এই প্রিপোজিশনের অর্থ কি? অন্য ব্যক্তির জন্য লজ্জিত হওয়া। নাম্বার 2, ask for বা call for, এটার অর্থ কি ছিল? কারো কাছে কিছু চাওয়া, চাওয়া। নাম্বার 3, ask in বা invited in, এটার অর্থ কি? কাউকে ভিতরে আসতে বলা বা ভিতরে আসতে বলা। নাম্বার 4, associate with, associate with, এই প্রিপোজিশনের অর্থ কি ছিল? সমর্থন করা বা সঙ্গ দেওয়া। নাম্বার 5, assure of, assure of, assure of অর্থ আশ্বাস দেওয়া বা নিশ্চয়তা দেওয়া। নাম্বার 6 কি ছিল? অ্যাসুরেন্স অফ, অ্যাসুরেন্স অফ, এটার অর্থ হচ্ছে কোনো কিছুর নিশ্চয়তা বা আশ্বাস। নাম্বার 7, অ্যাস্টোনিশড অ্যাট, অ্যাস্টোনিশড অ্যাট, এই প্রিপোজিশনটির অর্থ ছিল কারো আচরণ, কর্ম বা কথায় বিস্মিত হওয়া। নাম্বার 8, এগ্রি টু, এগ্রি টু, এই প্রিপোজিশনটির অর্থ ছিল কারো প্রস্তাবে রাজি হওয়া, আ প্রপোজাল। নাম্বার 9, এগ্রি অন, এই প্রিপোজিশনটির অর্থ ছিল কোনো বিষয়ে একমত হওয়া, কোনো পয়েন্টের উপর একমত হওয়া। নাম্বার 10, এগ্রিমেন্ট উইথ, মানে হচ্ছে সম্মতি। এম অ্যাট, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা, কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা। এক্সাম্পলস, দিস বুক ইজ aimed at the general reader. This book is aimed at the general reader. এই বইটির লক্ষ্য হচ্ছে সাধারণ পাঠকরা বা সাধারণ পাঠক। Another example, our service is aimed at the ordinary customers. Our service is aimed at the ordinary customers. আমাদের সেবার লক্ষ্য হচ্ছে সাধারণ ক্রেতারা। তাহলে এম অ্যাট মানে কাউকে লক্ষ্য করা বা কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা। নাম্বার 2, অ্যালার্মড অ্যাট, অ্যালার্মড অ্যাট, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে শঙ্কিত, ভীত বা উদ্বিগ্ন। এক্সাম্পল, উই ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ, উই ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ, আমরা খবরটি পেয়ে খুব শঙ্কিত হয়ে গিয়েছিলাম। Another example, I was alarmed at their threat. I was alarmed at their threat. তাদের হুমকিতে আমি শঙ্কিত ছিলাম বা ভীত ছিলাম। তাহলে alarmed at, এই প্রিপোজিশনের অর্থ কি? শঙ্কিত, ভীত বা উদ্বিগ্ন। নাম্বার 3, allergic to, allergic to, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিরাগ ভাজন, কোনো কিছুর প্রতি মানে অনীহা আছে, অ্যালার্জি আছে, এই টাইপের বোঝায়। এক্সাম্পলস, হি ইজ অ্যালার্জিক টু বিফ, হি ইজ অ্যালার্জিক টু বিফ, গরুর মাংসের প্রতি তার অ্যালার্জি আছে বা সে বিরাগ ভাজন, মানে খেতে চায় না, এই টাইপের, মানে অ্যালার্জি আছে। Another example, are you allergic to any food? Are you allergic
to any food? তোমার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? তোমার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? নাম্বার 4, alive to. alive to অথবা aware of এই দুটো প্রিপোজিশনের অর্থই হচ্ছে পূর্ণ সচেতন বা অবহিত। পূর্ণ সচেতন বা অবহিত, alive to অথবা aware of। আপনারাও প্র্যাকটিস করবেন। I am alive to my upcoming danger. I am alive to my upcoming danger. আমি আমার আসন্ন বিপদ সম্পর্কে পূর্ণ সচেতন। আমি আমার আসন্ন বিপদ সম্পর্কে পূর্ণ সচেতন। Another example, I am aware of the fact. I am aware of the fact. আমি ঘটনাটি সম্পর্কে অবহিত। আমি ঘটনাটি সম্পর্কে অবহিত বা পূর্ণ সচেতন। নাম্বার 5, alternative to. alternative to অথবা substitute for. substitute for দুটো হচ্ছে synonymous preposition যার অর্থ হচ্ছে বিকল্প। যার অর্থ হচ্ছে বিকল্প। এক্সাম্পলগুলো দেখুন, there is no alternative to hard work in becoming successful. There is no alternative to hard work in becoming successful. সফল হওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফল হওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। Another example, there is no alternative to education. There is no alternative to education. শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার কোনো বিকল্প নেই। তাহলে অল্টারনেটিভ টু মানে বিকল্প, এর পরিবর্তে কি বলতে পারবেন? দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর এডুকেশন, মানে এটার অর্থও বিকল্প। নাম্বার 6, অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, দেখভাল বা পরিচর্যা করা। কোনো কিছু দেখভাল করা বা পরিচর্যা করা। এক্সাম্পল, ইউ শুড অ্যাটেন্ড টু ইয়োর লেসনস। ইউ শুড অ্যাটেন্ড টু ইয়োর লেসনস। তোমার পড়ালেখায় মনোনিবেশ করা উচিত বা মনোযোগ দেওয়া উচিত। Another example, I can't attend to my work. I can't attend to my work. আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। নাম্বার 7, attend at. attend at এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোথাও উপস্থিত হওয়া। কোথাও উপস্থিত হওয়া, a place, যেটাকে বলা যায় a place. attend at a place. Example, I think I can't attend at the meeting. I think I can't attend at the meeting. আমার মনে হয় আমি মিটিংয়ে উপস্থিত হতে পারবো না। আমার মনে হয় আমি মিটিংয়ে উপস্থিত হতে পারবো না। Another example, সেটি দেখুন, Did you attend at their party yesterday? Did you attend at their party yesterday? তুমি কি গতকাল তাদের পার্টিতে যোগদান করেছিলে? তাহলে attend at মানে কোথাও উপস্থিত হওয়া। নাম্বার 8, এই প্রিপোজিশনটির অর্থ attend on, attend on অথবা wait on। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সেবা করা। সেবা করা, অ্যাটেন্ড অন আ পেশেন্ট। অ্যাটেন্ড অন পেশেন্ট মানে কোনো রোগীর সেবা করা বোঝাবে। এক্সাম্পলগুলো দেখুন, এ নার্স অ্যাটেন্ডস অন পেশেন্টস। এ নার্স অ্যাটেন্ডস অন পেশেন্টস। একজন সেবিকা রোগীদের দেখাশোনা করে। Another example, the little girl attended on her ailing mother. The little girl attended on her ailing mother. বাচ্চা মেয়েটি তার অসুস্থ মায়ের সেবা করেছিল। The little girl attended on her ailing mother. বাচ্চা মেয়েটি তার অসুস্থ মায়ের সেবা করেছিল। নাম্বার 9, atone for. atone for এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা বা প্রতিকার করা। প্রায়শ্চিত্ত করা বা প্রতিকার করা। এক্সাম্পলগুলো দেখুন, ইউ মাস্ট অ্যাটোন ফর ইউর সিন।
ইউ মাস্ট অ্যাটোন ফর ইউর সিন। তোমাকে অবশ্যই তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। Another example, won't you have to atone for your sin? Won't you have to atone for your sin? তোমাকে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? এটি একটি প্রশ্ন। Won't you have to atone for your sin? তোমাকে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? Okay, so atone for মানে প্রায়শ্চিত্ত করা। Number 10, averse to অথবা averse from, averse to অথবা averse from এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিমুখ, বিরোধী বা অনিচ্ছুক। কোনো কিছু বিমুখ, কোনো কিছু বিরোধী বা কোনো কিছুতে অনিচ্ছুক। এক্সাম্পলটি দেখুন, people who are averse to hard work generally don't succeed in life. People who are averse to hard work generally don't succeed in life. যে সকল মানুষ কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক তারা সাধারণত জীবনে সফল হতে পারে না। যে সকল মানুষ কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক তারা সাধারণত জীবনে সফল হতে পারে না। তাহলে অ্যাভার্স টু মানে বিমুখ, বিরোধী বা অনিচ্ছুক। আরও কয়েকটি বেশি আছে। নাম্বার 11, অ্যাভার্জন টু। অ্যাভার্জন টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অনীহা, অরুচি বা বিরক্তি। অনীহা, অরুচি বা বিরক্তি। এক্সাম্পলগুলো দেখুন, আই হ্যাভ সিরিয়াস অ্যাভার্জন টু স্মোকিং। আই হ্যাভ সিরিয়াস অ্যাভার্জন টু স্মোকিং। ধূমপানের প্রতি আমার চরম অনীহা আছে। ধূমপানের প্রতি আমার চরম অনীহা আছে। Another example, I have no aversion to studying. I have no aversion to studying. পড়ালেখার প্রতি আমার কোনো অনীহা নেই। Number 12, attribute to. Attribute to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো বা কোনো কিছুর অঙ্গ, অংশ, গুণ, সৃষ্টিকর্ম বা কর্ম বলে ধরে নেওয়া, ভাবা বা বলা, অনেক বড়। যাই হোক, কারো গুণ বলে ধরে নেওয়া, এটা মনে রাখবেন যে কারো গুণ, কারো সৃষ্টিকর্ম বলে ধরে নেওয়া। এক্সাম্পলটি দেখুন, দ্য কোটেশন ওয়াজ erroneously attributed to a British poet. The quotation was erroneously attributed to a British poet. ভুলবশত একজন ব্রিটিশ কবির প্রতি উক্তিটি চাপিয়ে দেওয়া হয়েছিল। The quotation was erroneously attributed to a British poet. So dear viewers, at a glance আমরা আরেকবার দেখব। সো ফার্স্ট ওয়ান যেটি ছিল সেটি হচ্ছে এম অ্যাট। এম অ্যাট মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা। নাম্বার 2, অ্যালার্মড অ্যাট, এর অর্থ ছিল শঙ্কিত, ভীত বা উদ্বিগ্ন। নাম্বার 3, অ্যালার্জিক টু, এর অর্থ হচ্ছে বিরাগ ভাজন, কোনো কিছুর প্রতি বিরাগ ভাজন। নাম্বার 4, অ্যালাইভ টু অথবা অ্যাওয়ার অফ, এর অর্থ ছিল পূর্ণ সচেতন বা অবহিত। নাম্বার 5, অল্টারনেটিভ টু অথবা সাবস্টিটিউট ফর, এর অর্থ হচ্ছে বিকল্প। নাম্বার 6, এর অর্থ ছিল অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু এই প্রিপোজিশনটির অর্থ ছিল মনোযোগ দেওয়া, দেখভাল করা বা পরিচর্যা করা। নাম্বার 7, অ্যাটেন্ড অ্যাট। অ্যাটেন্ড অ্যাট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোথাও উপস্থিত হওয়া। নাম্বার 8, অ্যাটেন্ড অন বা ওয়েট ওয়ান, এই প্রিপোজিশনটির অর্থ ছিল কারো সেবা করা, বিশেষ করে রোগীর সেবা করা। নাম্বার 9, অ্যাটোন ফর। অ্যাটোন ফর অর্থ ছিল প্রায়শ্চিত্ত করা বা প্রতিকার করা। নাম্বার 10, অ্যাভার্স টু বা অ্যাভার্স ফ্রম, এর অর্থ বিমুখ, বিরোধী বা অনিচ্ছুক। নাম্বার 11, অ্যাভার্জন টু। অ্যাভার্জন টু এই প্রিপোজিশনের অর্থটা কি? অনীহা, অরুচি বা বিরক্তি। নাম্বার 12, অ্যাট্রিবিউট টু। অ্যাট্রিবিউট টু অর্থ কারো বা কিছুর অঙ্গ বা সৃষ্টিকর্ম বলে অন। ব্যাফোল্ড বাই। ব্যাফোল্ড বাই এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়া। হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়া। এক্সাম্পলগুলো হচ্ছে, আই ওয়াজ
totally baffled by his behavior. I was totally baffled by his behavior. তার আচরণে আমি পুরোই হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। তার আচরণে আমি পুরোই হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। Another example. Were you baffled by her conduct? Were you baffled by her conduct? তুমি কি তার আচরণে হতভম্ব হয়ে গিয়েছিলে? তুমি কি তার আচরণে হতভম্ব হয়ে গিয়েছিলে? তাহলে baffled by এই প্রিপোজিশনটির অর্থ কি? হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়ে যাওয়া। নাম্বার 2, based on অথবা আপন। based on অথবা আপন দুটোর অর্থই হচ্ছে সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা বা ভিত্তি করা। এক্সাম্পলগুলো দেখুন। The short film has been made based on rural life. The short film has been made based on rural life. গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে এই শর্ট ফিল্মটি বানানো হয়েছে। গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে এই শর্ট ফিল্মটি বানানো হয়েছে। Another example, I base my conclusions on market research. I base my conclusions on market research. বাজার অনুসন্ধানের উপর ভিত্তি করে আমি উপসংহার টানি। বাজার অনুসন্ধানের উপর ভিত্তি করে আমি উপসংহার টানি বা উপসংহার করি। তাহলে বেজ অন অথবা আপন এই দুটোর অর্থ কি? সেটি হচ্ছে সম্পূর্ণ করা বা কোনো কিছুর উপর ভিত্তি করা। নাম্বার 3, been to. been to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থান পরিদর্শন করা হয়েছে, কোনো স্থান পরিদর্শন করা হয়েছে কিন্তু আবার ফেরত চলে আসা হয়েছে, ওখানে পার্মানেন্টলি থাকা হয়নি, এই ক্ষেত্রে been to হবে। যেমন দেখুন, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? কিন্তু কেউ যদি কুয়াকাটায় থেকে যায়, ওখানে যদি বাস করে, তাহলে কিন্তু এটা হবে হ্যাভ ইউ গান টু কুয়াকাটা বা হ্যাজ হি গান টু কুয়াকাটা। সে কি কুয়াকাটা গিয়েছে? বা হ্যাজ হি গান টু ঢাকা, সে কি ঢাকায় চলে গিয়েছে? এরকম করে হবে। যদি কোনো জায়গায় স্থায়ীভাবে থেকে যাওয়া হয় তাহলে গান টু, কিন্তু যদি গিয়ে চলে আসা হয় তাহলে সেটা বিন টু দিয়ে হবে। হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? Another example দেখুন, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? তুমি কি কখনো প্যারিস গিয়েছো? নাম্বার 4, bent on. bent on অথবা determined to. determined to এই দুটো প্রিপোজিশনের অর্থই হচ্ছে সংকল্পবদ্ধ, সংকল্পবদ্ধ। এক্সাম্পলগুলো হচ্ছে I was bent on walking the entire distance. I was bent on walking the entire distance. সারা পথ হেঁটে যেতে আমি বদ্ধপরিকর বা সংকল্পবদ্ধ ছিলাম, পুরো পথটাই হেঁটে যাওয়ার জন্য আমি সংকল্পবদ্ধ ছিলাম। Another example, he is bent on completing the task. He is bent on completing the task by today. সে আজকের মধ্যে কাজটি সম্পন্ন করতে সংকল্পবদ্ধ বা বদ্ধপরিকর। তাহলে he is bent on completing the task by today. Number 5, beset with অথবা beset by এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে আকীর্ণ বা বেষ্টিত, ঘিরে থাকা, বেষ্টিত। এক্সাম্পলগুলো হচ্ছে your path is beset with difficulties. Your path is beset with difficulties. তোমার পথ কণ্টকাকীর্ণ বা কাটায় ঘেরা। Another example, be cautious. This path is beset with thorns. Be cautious. This path is beset with thorns. সতর্ক হও, এই পথটি কণ্টকাকীর্ণ বা কাঁটা ভরা। নাম্বার 6, bestow one. bestow one এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে প্রদান করা বা দেওয়া, সম্মানার্থে, কারো সম্মানার্থে কিছু প্রদান করা বা দেওয়া।
এক্সাম্পলটি দেখুন, দ্য গিফটস উইল বি বেস্টোয়েড অন দ্য গেস্ট। দ্য গিফটস উইল বি বেস্টোয়েড অন দ্য গেস্ট। উপহারগুলো অতিথিদেরকে দেওয়া হবে। উপহারগুলো অতিথিদেরকে দেওয়া হবে। নাম্বার 7, বায়াস এগেনস্ট। বায়াস এগেনস্ট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। বায়াস এগেনস্ট এই প্রিপোজিশনের অর্থ কি? পক্ষপাতের অভিযোগ। কিসের বিরুদ্ধে? কারো বিরুদ্ধে। এক্সাম্পল হচ্ছে হি ইজ বায়াসড এগেনস্ট আস। হি ইজ বায়াসড এগেনস্ট আস। সে আমাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট। সে আমাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট, মানে আমাদের বিরোধিতা করে এমন। অ্যানাদার এক্সাম্পল, ইজ হি বায়াসড এগেনস্ট ইউ। ইজ হি বায়াসড এগেনস্ট ইউ। সে কি তোমার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট? সে কি তোমার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট? নাম্বার 8, বায়াস টুয়ার্ডস। বায়াস টুয়ার্ডস এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে কারো পক্ষে, কারো পক্ষে পক্ষপাতিত্ব। কারো পক্ষে পক্ষপাতিত্ব। এক্সাম্পলগুলো হচ্ছে আই হ্যাভ নো বায়াস টুয়ার্ডস লেট ম্যারিজ। আই হ্যাভ নো বায়াস টুয়ার্ডস লেট ম্যারিজ। দেরিতে বিবাহের পক্ষে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। দেরিতে বিবাহের পক্ষে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। Another example, do I have any bias towards early marriage? Do I have any bias towards early marriage? বাল্যবিবাহের প্রতি কি আমার কোনো পক্ষপাতিত্ব আছে, কোনো সমর্থন আছে? বাল্যবিবাহের প্রতি do I have any bias towards early marriage? বাল্যবিবাহের প্রতি আমার কি কোনো পক্ষপাতিত্ব আছে? নাম্বার 9, blessed with। blessed with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অধিকারী হওয়া। অধিকারী হওয়া, পজেস। পজেস অধিকারী হওয়া। এক্সাম্পলগুলো দেখুন, আই এম ব্লেসড উইথ 2 daughters। আই এম ব্লেসড উইথ 2 daughters। আমি 2 মেয়ের বাবা। আমি 2 মেয়ের বাবা, মানে আমি মানে আশীর্বাদকৃত। 2জন মেয়ের বাবা হিসেবে আল্লাহর কাছে আশীর্বাদকৃত, এই টাইপের বোঝায়। আই এম ব্লেসড উইথ 2 daughters, মানে আমি 2 সন্তানের বাবা, 2 মেয়ের বাবা। এরপর এক্সাম্পল হচ্ছে হি ইজ ব্লেসড উইথ 5 sons। হি ইজ ব্লেসড উইথ 5 sons। তিনি 5 ছেলের বাবা। তিনি 5 ছেলের বাবা বা 5 পুত্রের বাবা। নাম্বার 10, ব্লেসড ইন। ব্লেসড ইন এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সুখী, যাকে আমরা হ্যাপি বলি, সুখী। এক্সাম্পলগুলো দেখুন, হি ইজ নট ব্লেসড ইন অল হিজ ফ্যামিলি মেম্বার্স। হি ইজ নট ব্লেসড ইন অল হিজ ফ্যামিলি মেম্বার্স। তিনি তার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখী নন। তিনি তার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখী নন। Another example, I am blessed in my conjugal life. I am blessed in my conjugal life. আমি আমার দাম্পত্য জীবন নিয়ে সুখী। I am blessed in my conjugal life. আমি আমার দাম্পত্য জীবন নিয়ে সুখী। So once again আমরা এক নজরে দেখব। So নাম্বার 1 কি ছিল? baffled by। baffled by এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়ে যাওয়া। নাম্বার 2, বেসড অন অথবা আপন এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সম্পূর্ণ করা। সম্পূর্ণ করা বা কোনো কিছুর ভিত্তি হওয়া। নাম্বার 3, বিন টু। বিন টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থান পরিদর্শন করা হয়েছে। কোনো স্থান পরিদর্শন করা হয়েছে। নাম্বার 4, বেন্ট অন অথবা ডিটারমাইন টু এই প্রিপোজিশনটির অর্থ কী ছিল? সংকল্পবদ্ধ। নাম্বার 5, বিস্টেড উইথ অথবা বিস্টেড বাই এর অর্থ হচ্ছে আকীর্ণ, বেষ্টিত। নাম্বার 6, বেস্টো ওয়ান এই প্রিপোজিশনটির অর্থ ছিল প্রদান করা বা দেওয়া, সম্মানার্থে, কারো সম্মানার্থে কিছু প্রদান করা বা দেওয়া। নাম্বার 7, বায়াস এগেনস্ট মানে কারো বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। নাম্বার 8, বায়াস টুয়ার্ডস মানে কারো পক্ষে পক্ষপাতিত্ব। নাম্বার 9, ব্লেসড উইথ মানে হচ্ছে অধিকারী হওয়া, পজেস।
নাম্বার 10, ব্লেসড ইন মানে হচ্ছে হ্যাপি বা সুখী। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। নাম্বার অন, ব্লাইন্ড অফ অথবা ব্লাইন্ড ইন, এই প্রেপোজিশনটির অর্থ হচ্ছে দৃষ্টি শক্তিতে অন্ধ। দৃষ্টি শক্তিতে অন্ধ, যেটাকে চোখের সমস্যা বলা হয়, দৃষ্টি শক্তির অন্ধ। উদাহরণগুলো দেখুন। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই, মানুষটির এক চোখ অন্ধ। মানুষটির এক চোখ অন্ধ। Another example, her father was blind of both eyes. Her father was blind of both eyes. তার বাবার উভয় চোখই অন্ধ ছিল। তার বাবার উভয় চোখই অন্ধ ছিল। নাম্বার 2, ব্লাইন্ড টু, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে দোষের প্রতি অন্ধ বা দেখেও না দেখা, অর্থাৎ কারো ভুল তার যেন চোখেই পড়ে না, একেবারে দেখেও না দেখার মতো, সেই দোষটাকে দোষী মনে করে না। তাহলে ব্লাইন্ড টু এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে ফল্ট, মানে কারো দোষের প্রতি অন্ধ। এক্সাম্পলগুলো দেখুন। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। তিনি তার ছেলের দোষের ব্যাপারে অন্ধ। এর দ্বারা বোঝায় যে তিনি তার ছেলের দোষটাকে দোষী মনে করেন না, অন্যের দোষ খুঁজে বেড়ান। Another example, don't be blind to your son's fault. Don't be blind to your son's fault. তোমার ছেলের দোষের প্রতি অন্ধ হয়েও না, মানে ছেলের দোষটাকে দেখেও না দেখার ভানটা করবে না আর, এটা বোঝাচ্ছে। নাম্বার 3, blush with, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে লজ্জায় লাল হওয়া বা রাঙা হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া। এক্সাম্পলগুলো দেখতে থাকুন। দ্য গার্ল ব্লাশড উইথ shame at her own mistake. The girl blushed with shame at her own mistake. মেয়েটি তার নিজের ভুলের জন্য লজ্জায় রাঙা হয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল, একই কথা। Another example, I blushed with shame hearing the proposal of my marriage. I blushed with shame hearing the proposal of my marriage. আমার বিয়ের প্রস্তাবের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমার বিয়ের প্রস্তাবের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম, এটা স্বাভাবিক হওয়ারই কথা। নাম্বার 4, boast of, এই প্রেপোজিশনটির অর্থ হচ্ছে গর্ব অহংকার অথবা দেমাক করা। গর্ব করা, অহংকার করা অথবা হচ্ছে দেমাক করা। এক্সাম্পলগুলো দেখুন। ডোন্ট boast of your beauty. Don't boast of your beauty. রূপের অহংকার করো না, মানে তুমি রূপের অহংকার করো না। Another example, he always boasts of his father's property. He always boasts of his father's property. সে সর্বদাই তার বাবার সম্পত্তির দেমাক দেখায়, বাবার সম্পত্তির অহংকার করে। তাহলে boast of মানে কি? গর্ব বা অহংকার করা বা দেমাক করা। নাম্বার 5, bound by, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে করতে বাধ্য, অর্থাৎ কোনো কাজ করতে বাধ্য। এক্সাম্পল হচ্ছে I was bound by the contract to pay the money. I was bound by the contract to pay the money. চুক্তির কারণে টাকাটা পরিশোধ করতে আমি বাধ্য ছিলাম। চুক্তির কারণে টাকাটা পরিশোধ করতে আমি বাধ্য ছিলাম। Another example, I was bound by the promise to marry her. I was bound by the promise to marry her. প্রতিজ্ঞাটির কারণে আমি তাকে বিয়ে করতে বাধ্য ছিলাম।
I was bound, আমি বাধ্য ছিলাম, by the promise, প্রতিজ্ঞাটির কারণে বা প্রতিজ্ঞাটির দ্বারা, to marry her, তাকে বিয়ে করতে। নাম্বার 6, brood on অথবা brood over, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা, বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা। এক্সাম্পলগুলো দেখুন, don't brood so much on your misfortune, don't brood so much on your misfortune, নিজের মন্দভাগ্য নিয়ে এত বিষণ্ণভাবে চিন্তা করো না, নিজের মন্দভাগ্য নিয়ে don't brood so much on your misfortune, নিজের মন্দভাগ্য নিয়ে এত বিষণ্ণভাবে চিন্তা করো না। Another example, she sat there brooding over whether life was worth living, she sat there brooding over whether life was worth living, সে সেখানে বসে পড়লো এবং অনবরত বিষণ্ণভাবে ভাবতে লাগলো যে জীবনটা বেঁচে থাকার যোগ্য কিনা, জীবনটা বেঁচে থাকার যোগ্য কিনা। তো ব্রুড অন অথবা ওভার এর অর্থ হচ্ছে বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা। নাম্বার 7, কেয়ার ফর, এই যে কেয়ার ফর এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে গ্রাহ্য করা, এই প্রিপোজিশনটির অর্থ কি? গ্রাহ্য করা। এক্সাম্পল দেখতে থাকুন, he doesn't care for his parents at all, he doesn't care for his parents at all, সে তার বাবা মাকে মোটেও তোয়াক্কা করে না, সে তার বাবা মাকে মোটেও তোয়াক্কা করে না বা গ্রাহ্য করে না। Another example, I don't care for anybody, I don't care for anybody, আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না। নাম্বার 8, catch at, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ধরতে চেষ্টা করা, ধরতে চেষ্টা করা। এটি নিয়ে একটি প্রভার্ব আছে, প্রবাদ বাক্য আছে, দেখুন সেটি, a drowning man catches at a straw, a drowning man catches at a straw, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটি একটি প্রবাদ বাক্য, এর অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তবে এটাকে যদি আক্ষরিকভাবে অনুবাদ করা হয় তাহলে এর মানে দাঁড়ায় এ ড্রাউনিং ম্যান, মানে একটি ডুবন্ত মানুষ, যে মানুষটা ডুবে যাচ্ছে, ক্যাচেস ধরে, অ্যাট এ স্ট্র মানে একটা খড়কুটো পেলেও ধরার চেষ্টা করে, এটা বোঝায় একজন ডুবে যাওয়া মানুষ খড়কুটা পেলেও ধরার চেষ্টা করে, এটাই বোঝাচ্ছে এই বাক্যটির দ্বারা। সো ক্যাচ অ্যাট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ধরতে চেষ্টা করা। নাম্বার 9, ক্যাচ বাই অথবা টেক বাই, ক্যাচ বাই বা টেক বাই, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হাত, কান, লেজ ইত্যাদি, মানে চেপে ধরা, কিছু একটা হাত চেপে ধরা বা কান চেপে ধরা, এটা বোঝায় ক্যাচ বাই বা টেক বাই। এক্সাম্পলগুলো দেখুন, মাই টিচার caught me by the ear, my teacher caught me by the ear, শিক্ষক আমার কান চেপে ধরলেন। নর্মালি টিচাররা কান চেপে ধরে, তো ওটাই বোঝায় মাই টিচার caught me by the ear. Another example, she caught me by the hand, she caught me by the hand, সে আমার হাত চেপে ধরলো, she caught me by the hand, সে আমার হাত চেপে ধরলো। নাম্বার 10, cause of এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ, অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ। এক্সাম্পল হচ্ছে, what is the cause of your failure, what is the cause of your failure, তোমার ব্যর্থতার কারণ কি, তোমার ব্যর্থতার কারণ কি। Another example, we still don't know the cause of her suicide, we still don't know the cause of her suicide, আমরা এখনো তার আত্মহত্যার কারণ জানি না, আমরা এখনো তার আত্মহত্যার কারণ জানি না। সো ওয়ান্স again আরেকবার দেখবো আমরা জাস্ট খালি ফ্রেজগুলো। তাহলে 1 নম্বর কি ছিল? ব্লাইন্ড অফ অথবা ব্লাইন্ড ইন, এর অর্থ হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ।
নাম্বার 2, ব্লাইন্ড টু। এই প্রিপোজিশনটির অর্থ ছিল দোষের প্রতি অন্ধ, মানে দেখেও না দেখা, কারো দোষ, বিশেষ করে নিজের ছেলের দোষটা দেখেও না দেখা, এটা বোঝায়। সো ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষের প্রতি অন্ধ। নাম্বার 3, ব্লাশ উইথ। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে লজ্জায় লাল হয়ে যাওয়া বা রাঙা হয়ে যাওয়া। নাম্বার 4, বোস্ট অফ। এই প্রিপোজিশনের অর্থ কি ছিল? গর্ব, অহংকার বা দেমাক করা, গর্ব, অহংকার বা দেমাক করা। নাম্বার 5, বাউন্ড বাই। বাউন্ড বাই এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে করতে বাধ্য, কোনো কিছু করতে বাধ্য। নাম্বার 6, ব্রুড অন অথবা ওভার। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা, বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা। নাম্বার 7, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা। নাম্বার 8, ক্যাচ অ্যাট মানে ধরতে চেষ্টা করা। নাম্বার 9, ক্যাচ বাই অথবা টেক বাই, এর অর্থ হচ্ছে হাত, কান অথবা লেজ চেপে ধরা। নাম্বার 10, থজ অফ। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ। সো ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর